চাঁদাবাজি বা ছিনতাই নয়, হানি ট্র্যাপ চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা। জড়িত অভিযোগে আটক 5, দৃষ্টান্তমূলক বিচার দাবি। গ্রামের বাড়ি ময়মনসিংহে হবে দাফন। টঙ্গীতে পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত লাশ উদ্ধার, আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্ত। মরদেহটি নরসিংদীর বাসিন্দা অলির। খুনের কারণ জানতে চলছে তো। এখনো সচল হয়নি পদ্মা সেতু রেল নেটওয়ার্কের 5 স্টেশন। ট্রেনে চড়তে কমলাপুরেই ছুটতে হচ্ছে মুন্সিগঞ্জ মাদারীপুরবাসীকে। পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা। এবং চীন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধে ফের বাংলাদেশমুখী ক্রেতা। বছরে $10 বিলিয়ন রপ্তানি আয় বাড়াতে মরিয়া পোশাক ব্যবসায়ীরা। সমস্যা নিরসনের দাবি। বাংলার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। চাঁদাবাজি বা ছিনতাই নয়, হানি ট্র্যাপ চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে করা হয়েছে হত্যা। গাজীপুরে চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে গাজীপুর এবং ময়মনসিংহে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। বাদ জুমা গাজীপুরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তুহিনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের ভাটিপাড়ায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তুহিনকে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাজপথে গণমাধ্যম কর্মীরা। শুক্রবার সকালে গাজীপুরের জয়দেবপুরে এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও। তুহিন সাংবাদিক নিহত হয়েছে, সে কাছেই ছিল একটি পুলিশ বক্স, তাদের সামনেই ঘটনা ঘটেছে। আমাদের নিরাপত্তা কোথায়? সংবাদপত্র কণ্ঠরোধ করতেই এই হত্যাকাণ্ডের ঘটনা আমরা মনে করি। এটা খুব দুঃখজনক যে ঘটনা কিছু ঘটলেই সেটাকে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করা হয়। প্রশাসনকে বলবো দ্রুত এইসব সন্ত্রাসী এবং ছিনতাইকারীদেরকে ধরে ফেলবে এবং ধরে যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে। এই হত্যাকাণ্ডের দায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ গাজীপুর জেলা পুলিশকে নিতে হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিভাবে দায় না নিয়ে থাকতে পারেন সেটি আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দেখব। এদিকে সিসিটিভি দেখে 5 জনকে শনাক্তের পর থানায় নেওয়ার কথা জানায় পুলিশ। এরা কখনো এলাকায় থাকে, কখনো এলাকার বাইরে চলে যায়। এরা আসলে এখানকার স্থায়ী সবাই না। প্রাথমিক অবস্থা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে। আসলে সাবিদুল্লাহর প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। বাদজুমা গাজীপুরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তুহিনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নেওয়া হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ বাসিন্দারা। বৃদ্ধ বাবা মা ও স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। পরিবারটির পাশে দাঁড়াতে সরকারকে এগিয়ে আসার আহ্বান প্রতিবেশীদের। পিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্র নিয়ে মহড়ার ভিডিও ধারণ করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে রামদা চাপাতি নিয়ে ধাওয়া দিয়ে তাকে হত্যা করা হয়। রাতেই তুহিনের বড় ভাই সেলিম বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাত 20 থেকে 25 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আছেন সহকর্মী মেহেদি হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তুহিন হত্যার বিচারের দাবিতে সর্বদলীয় সম্মিলিত জোট গঠন করা হয়েছে। সেই জোটের একটি মঞ্চ গঠন করা হয়েছে। সেই মঞ্চে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে বিচার নিশ্চিতে। তাদেরকেও কিন্তু এই জোটে সংঘবদ্ধ হওয়ার দাবি জানাচ্ছে এবং বিশেষ করে এই ঘটনার যারা প্রত্যক্ষদর্শী তারা এখানে রয়েছেন এবং তার পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ রয়েছেন। বিশেষ করে এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রয়েছেন, গাজীপুরের নেতাকর্মীরা এবং কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতৃত্ব রয়েছে। বিশেষ করে এর বাইরেও গণ অধিকার পরিষদের নেতারা রয়েছেন এবং সাধারণ উৎসুক মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তাদের বার্তাগুলো শুনছেন এবং বিশেষ করে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। নিন্দা জানিয়ে কিন্তু একাত্মতা প্রকাশ করার পাশাপাশি এই আন্দোলন অর্থাৎ তাদের যে আন্দোলন সেটি কিন্তু তাতে সম্পৃক্ত হওয়ার জন্য বলছেন তাদের কথা। একটু জানিয়ে রাখি, এই ঘটনার আজকে রাত 8টায় অর্থাৎ 7টার পর 24 ঘন্টা পার হবে। এইখান থেকে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করতে হবে। সেই 24 ঘন্টার আলটিমেটামের 7টায় পার হওয়ার পর এই সম্মিলিত মঞ্চ থেকে কিন্তু পুলিশ কমিশনার কার্যালয়ে মুখে একটি পদযাত্রা কর্মসূচি কিন্তু তারা পালন করবেন, এমনটা কিন্তু আমাদের জানিয়েছেন। এবং 24 ঘন্টা পার হলে অর্থাৎ আজকে সন্ধ্যার পরই কিন্তু তারা নতুন করে আগামীকালকের যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করবেন। আমরা দেখেছি এর বাইরেও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাদ জোহর কিন্তু একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মিছিলে
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এখন পর্যন্ত সবশেষ তথ্য যদি জানিয়ে রাখতে চাই, একটি মামলা হয়েছে, সেই মামলায় বড় ভাই সেলিম মিয়া কিন্তু বাদী হয়ে যে মামলাটি করেছে, সেই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার দেখায়নি আইন শৃঙ্খলা বাহিনী। সবশেষ তথ্য অনুযায়ী 5 জনকে আটক করা হয়েছে, তবে সেই 5 জন আসলে এই ঘটনার সাথে কতটুকু জড়িত রয়েছেন সেটি নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন রয়েছে, কেননা তারা এই ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করা হয়েছে, তারা যদি জড়িত না থাকে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু তা আসলে বলছেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা আসলে বিশেষ করে যদি বলি, আজকে সকাল থেকে কিন্তু এক ধরনের প্রতিবাদ সভা চলছে। সাংবাদিকবৃন্দ প্রতিবাদ জানিয়েছে, রাজনৈতিকভাবে বিভিন্ন দল প্রতিবাদ জানিয়েছে এবং সর্বদলীয় মঞ্চে, এবং সবশেষ এই মুহূর্তে সর্বদলীয় মঞ্চে গঠন করা হয়েছে এবং সেই মঞ্চে বিভিন্ন দলের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে এবং সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে। এই মঞ্চের মাধ্যমে তারা যেটি বলছেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর পাশাপাশি যারা জড়িত রয়েছেন, তাদের পেছনে যারা রয়েছেন তাদের সহ কিন্তু তাদের মুখোশ উন্মোচন করতে হবে, এমনটা কিন্তু তারা দাবি জানাচ্ছেন। তো এই ছিল তুহিন হত্যাকাণ্ডের পর প্রতিবাদ যে সমাবেশ হচ্ছে দিনব্যাপী, তার সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম গাজীপুরে। এদিকে গাজীপুরে পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। আঙুলের ছাপ থেকে পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট লাশটি নরসিংদীর করিমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ অলির বলে শনাক্ত করেন। এর আগে সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ওই ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পদ্মা সেতু ঘিরে নতুন রেল নেটওয়ার্কে মাত্র 3.5 ঘন্টায় খুলনা বা বেনাপোল থেকে রাজধানীতে পৌঁছানো যাচ্ছে, কিন্তু শত কোটি টাকায় নির্মিত মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশন পড়ে আছে অলস। ট্রেনে উঠতে কমলাপুরেই যেতে হচ্ছে মুন্সিগঞ্জ ও মাদারীপুরবাসীকে, আর তাই চাপ বাড়ছে রাজধানীর ওপর। পর্যায়ক্রমে স্টেশনগুলোকে সচল করার পরিকল্পনার কথা বলছে কর্তৃপক্ষ। পদ্মা সেতু হয়ে এখন ট্রেন যাত্রায় ঢাকা থেকে খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমেছে। এই পথে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল যাওয়া যাচ্ছে সর্বোচ্চ 3.5 ঘন্টায়, কিন্তু এর সুফল পাচ্ছেন না পদ্মাপাড়ের মানুষ। মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন থামছে না, তাই খুলনা বা বেনাপোলের ট্রেনে চড়তে যেতে হচ্ছে কমলাপুর স্টেশনে। কোটি কোটি টাকা যে ব্যয় করে একটা রেল স্টেশন বানাইছে, এটা কেন ব্যবহার হইতেছে না? স্টেশনও আছে, সব আছে, কিন্তু এখানে রেল থামে না। কর্তৃপক্ষ বলছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া বা শ্রীনগর স্টেশনে বেনাপোলের ট্রেনের যাত্রা বিরতির পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই জায়গায় আমাদের অন্যান্য ট্রেনগুলোর স্টপেজ হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা অলরেডি শুনতে পাচ্ছি যে শ্রীনগরের ট্রেন স্টপেজ হবে। পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনগুলা এটা আমাদের অপারেশনে আনার এটা পরিকল্পনা নেওয়া হয়েছে। পদ্মা সেতু দিয়ে 6 জোড়া ট্রেন চলাচল করে। শুধুমাত্র লোকাল ট্রেন নকশিকাতা ছাড়াও মধুমতি কোনো স্টেশনে থামছে। কিন্তু এই দীর্ঘ সময়েও এই নতুন রেল নেটওয়ার্কের অনেক রেল স্টেশনই এরকম অলস পড়ে আছে। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময়। চীন ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্যারিফ বিরোধে আন্তর্জাতিক বায়াররা আবারও বাংলাদেশমুখী হওয়ায় বছরে অন্তত $10 বিলিয়ন রফতানি আয় বাড়াতে মরিয়া গার্মেন্টস ব্যবসায়ীরা। ভারতের নেটওয়ার অর্ডার যেমন বাংলাদেশে আসার সুযোগ হয়েছে, তেমনি চীন থেকে আসছে ফ্রি অফ কস্ট FOCর মতো অর্ডার। এক্ষেত্রে শুল্কায়নের মতো বিদ্যমান জটিলতাগুলো দ্রুত নিরসনের দাবি জানিয়েছে BGMEA। শাখাউত টিপুর ক্যামেরায় কমল দে জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের ছোট বড় 4,500 গার্মেন্টস কারখানার মধ্যে অন্তত 1300 কারখানা মার্কিন বায়ারের কাজ করছে। BGMEA তথ্য অনুযায়ী বড় 300 প্রতিষ্ঠান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি করে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ জটিলতায় এইসব কারখানায় উৎপাদনে ধীরগতি নেমে আসলো, এখন তা কেটে গেছে। 1300-র মধ্যে 300 ফ্যাক্টরি আছে যারা 100% কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড দেয়। ওদের ড্রাস্টিকলি কিন্তু একটা
ভালো আসবে। সরকার যদি নীতিগত সহায়তা দিয়ে বাংলাদেশের এই পোশাক শিল্পের যাত্রাটাকে সহজ করতে পারে, আমরা কিন্তু বেনিফিটগুলো নিতে পারবো সহজেই। 2024-25 অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। বর্তমানে চীন ও ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ সংঘাত চলছে তাকে কাজে লাগিয়ে বাংলাদেশ এক মৌসুমে অন্তত 3 বিলিয়ন এবং পুরো বছরে আরও 10 বিলিয়ন ডলার বাড়তি আয় করতে পারবে, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। বছরে বাংলাদেশ 20 থেকে 21 বিলিয়ন মার্কিন ডলারের নিটওয়্যার এবং 17 থেকে 18 বিলিয়ন মার্কিন ডলারের ওভেন পণ্য রপ্তানি করে। এর মধ্যে বেশ কিছু নিটওয়্যার পণ্যের বায়ার বাংলাদেশের পরিবর্তে ভারতের দিকে ঝুঁকছিল। এখন সে বায়াররা পুনরায় বাংলাদেশে ফিরছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। ইন্ডিয়ার চায়নার যে বিজনেসটা বাংলাদেশে আসবে, সে বিজনেসটাকে আমরা নেওয়ার জন্য যে লোকাল যে ফ্যাসিলিটিগুলো দরকার, এগুলো এই মুহূর্তে সরকার এবং বিজিএমইএ বসে এগুলা বের করে নেওয়া খুবই প্রয়োজন আছে বলে মনে করি। তবে এফওসি এবং শুল্কায়ন সহ বিদ্যমান জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডকে এগিয়ে আসার আহ্বান বিজিএমইএর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। Thai Aluminium. The better is now the best. বাংলার সময়ে আরও থাকছে বৈরী আবহাওয়া, উত্তাল সাগর, সবকিছু উপেক্ষা করে ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। দুর্ঘটনা এড়াতে তৎপর লাইফ গার্ড কর্মীরা। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ভুগছে গাজীপুরবাসী। নগরীর অলিগলির কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পর্যন্ত পানি। বাদ যায়নি প্রধান সড়কও। নিজেদের দুর্বলতার কথা জানিয়ে বিআরটি প্রকল্পের উপর দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশন। আর বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা থেকে উত্তরণে খাল উদ্ধার আর সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের বিকল্প নেই। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে মহাসড়কের বেহাল অবস্থা। এমনিতেই যানজট, তার উপর জলজট, এ যেন মরার উপর খাড়ার ঘা। মূল সড়কই যখন হাঁটু পানিতে তলিয়ে, তখন নগরীর অলিগলির অবস্থা তো আরও ভয়াবহ। কোনো কোনো সড়কের এই নাজুক অবস্থা বছরের পর বছর ধরে। প্রচুর ভোগান্তি, এদিকে আওয়াই যায় না এখন, আর এদিকে পুরো বাদ, এদিকে নদী। প্লট বানানো হয়েছে তখন থেকে এই প্রবলেম ফেস করতে হইতেছে। জলাবদ্ধতার পাশাপাশি পথচারী ও বাসিন্দাদের নতুন আতঙ্ক খোলা ম্যানহোল। হালকা বৃষ্টিতেই সড়ক তলিয়ে যায় পানিতে, আর ম্যানহোলগুলো পরিণত হয় মৃত্যুকূপে। কতজনকার পা ভেঙে যাইতেছে, কোমর ভেঙে যাইতেছে। ড্রেনের যে নোংরা পানিগুলো, এগুলো তো স্কিনের জন্য সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের তাগাদা দিলেও সমস্যার সমাধান তো দূরের কথা, মেলেনি আশ্বাসও। দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন অবশ্য নিজেদের দুর্বলতার কথা জানিয়ে মহাসড়কের ভোগান্তির জন্য দায় চাপাচ্ছেন বিআরটির উপর। সীমিত লোকবল দ্বারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা এই রাস্তাঘাটগুলো সচল রাখার জন্য। শিগগিরই ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি খাল রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। সিটি কর্পোরেশন এবং বিআরটি প্রকল্পের মধ্যে যে সমন্বয়হীনতা, কিভাবে একটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ তৈরি করা যায়, সেই বিষয়ে তাদের নজরদারি করতে হবে। আশ্বাস নয়, এবার বছরের পর বছর ধরে চলতে থাকা এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় নগরবাসী। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। নওগাঁও সীমান্ত দিয়ে 14 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, ভোরে দামইরহাটের কালুপাড়া সীমান্তবর্তী সাতানা গ্রাম থেকে তাদের আটক করা হয়। কয়েক বছর আগে সাতক্ষীরা ও বিনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে প্রবেশ করেন ওই 14 জন। সেখানে পুরুষরা রাজমিস্ত্রি এবং নারীরা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সম্প্রতি মুম্বাই পুলিশের সিআইডি শাখা তাদের আটক করে। পরে বৃহস্পতিবার রাতে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে তাদের ঠেলে দেয়। মাদারীপুরে বাস চাপায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। সকালে শিবচরের বন্দরখোলা এলাকায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন মমিন উদ্দিন খাঁ। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। পরে বাসটি মহাসড়কের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মমিনের। নাটোরের লালপুরে প্রাইভেট কারের চালককে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে নাটোরের বড়াই গ্রামের বনপাড়ার দিকে আসছিল অজ্ঞাত ব্যক্তিরা। রাত 10টার দিকে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সামনে এলে যাত্রীরা চালক সাইদুর রহমানের গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান।
এই ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন অজ্ঞাতদের অভিযুক্ত করে লালপুর থানায় মামলা করলে গ্রেফতার হয় একজন। দেখছেন বাংলার সময়। বৈরী আবহাওয়া, উত্তাল সাগর সবকিছু উপেক্ষা করে সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে সমুদ্র সৈকতে ভিড় করেছেন হাজারো ভ্রমণ পিপাসু। বৃষ্টি আর ঢেউয়ের দাপট থাকলেও থেমে থাকেনি সমুদ্র স্নানের উচ্ছ্বাস। লাল পতাকার সতর্কবার্তা অমান্য করে অনেকেই নামেন উত্তাল এই সাগরে। দুর্ঘটনা এড়াতে সৈকতের 3টি পয়েন্টে দায়িত্ব পালন করছেন লাইফগার্ড কর্মীরা। বৈরী আবহাওয়া, সাগর উত্তাল, কোনো কিছুই বাঁধা হয়নি। সাপ্তাহিক ছুটির দিনকে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকের। সাগরের নোনাজল ও বালিয়াড়িতে মাতামাতি ভ্রমণ পিপাসুদের। বালুচরে বসে করছেন নাচ গান। আমরা সবাই 8-10 জন আসছি আনন্দ উপভোগ করার জন্য, কারণ এই সময়টা সবসময় পাওয়া যায় না। আমরা বিভিন্ন বয়সের লোকজন একসাথে হইয়া আমরা এখানে খুব আনন্দ করতেছি। অনেক ভালো লাগে, আর এই বৃষ্টির মধ্যে এসে অনেক ভালো লাগতেছে। সাগরের উত্তাল ঢেউ, স্রোতের টানও বেশি, তাই সমুদ্র স্নানে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টানানো হয়েছে লাল পতাকা। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই মেতেছেন সমুদ্র স্নানে। প্রশাসনের ভালো হস্তক্ষেপ আছে, তারপরে হয়তো আমরা মানতেছি না। মানে কক্সবাজার এমন একটা জায়গা, আসলে এখানে অনেক কিছু আসলে বাধ্যবাধকতাগুলো মানা যায় না। সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। প্রতিটি পয়েন্টে পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং। লাবণী সুগন্ধা কলাতুলি 3টি পয়েন্ট থেকে সকাল থেকে কিন্তু এই পর্যটকদের কথা না শোনার হার কিন্তু অনেক বেশি, যার ফলে হচ্ছে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত যাতে কোনো পর্যটকই বিপদে না পড়ে। পর্যটকের আগমনকে ঘিরে কক্সবাজারে হোটেল মোটেল জমে বেড়েছে বুকিং, আর সৈকত ঘিরে জমে উঠেছে স্থানীয়দের ব্যবসাও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, দেখছেন বাংলা সময়। শহরের ধামরাইয়ে দেশীয় বিষাক্ত মদ্যপানে 2 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার সুতিপাড়া এলাকার কাশেম মিয়ার ভাড়া টিয়ারা সবসময় মদ খেয়ে মাতলামি করত। রাতে মদ খেয়ে ঘরে ঘুমিয়ে যায়, কিন্তু সকালে পাশের রুমের একজন দেখে তারা বিছানার ওপর পড়ে আছেন। এ সময় লোকজন ডাকলে বাড়ির মালিক কাশেম এসে দেখেন তারা মারা গেছে। পরে মরদেহগুলো বাড়ি থেকে বের করে দূরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পিকআপ ভ্যানে ওঠায়। তখন স্থানীয় টের পেয়ে আটক করে থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। খাগড়াছড়ির রামগড় সীমান্তের দুর্গম স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করল বিজিবি। সকালে অন্তুপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে 68 সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন। খাগড়াছড়িতে কাপ্তাই লেকের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অন্তত 2 শতাধিক পরিবার। তাদের ত্রাণ সহায়তা দিল সেনাবাহিনী। সকালে মহালছড়ি উপজেলার চিটাগাং পাড়া ও সিলেটি পাড়ায় যান সেনা সদস্যরা। সেখানে পানিবন্দীদের মাঝে শুকনো খাবার ও স্যালাইন দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নফিজ ইমতিয়াজ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলায় বৃষ্টিপাত না থাকলেও কাপ্তাই লেকের পানি বেড়ে 4 গ্রামের কয়েকটি স্থান তলিয়ে গেছে। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। চাঁদাবাজি বা ছিনতাই নয়, হানি ট্র্যাপ চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা। জড়িত অভিযোগে আটক 5, বিচার দাবিতে মানববন্ধন। গ্রামের বাড়ি ময়মনসিংহে হবে দাফন। টঙ্গীতে পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত লাশ উদ্ধার। আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্ত। মরদেহটি নরসিংদীর বাসিন্দা অলির। খুনের কারণ জানতে চলছে তদন্ত। এবং দোকান ভাড়া নিয়ে দ্বন্দ্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, আহত 3, গুরুতর একজন হাসপাতালে ভর্তি। প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়।